নতুন উচ্চতায় বাংলাদেশ আমেরিকা সম্পর্ক, ইউনুসকে বুকে জড়ালেন বাইডেন, রাষ্ট্র সংস্কারে সহায়তার আশ্বাস। নতজানু পররাষ্ট্রনীতির কারণে পানির ন্যায্য হিস্যা বঞ্চিত বাংলাদেশ, মত বিশেষজ্ঞদের। ভারতের সঙ্গে শিগগিরই বৈঠক, বললেন রিজওয়ানা। হাঁসফাঁস গরমে আশ্বিনের বৃষ্টিতে ভিজল রাজধানী, জনজীবনের স্বস্তি, কাল সন্ধ্যা পর্যন্ত বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস। এবং বায়তুল মোকাররম মসজিদের ভেতর সংঘর্ষ নেক্কারজনক, বলছেন মুসল্লিরা। ইবাদতের ঘরকে রাজনীতির বাইরে রাখার পরামর্শ বিজ্ঞজনদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। রাষ্ট্র সংস্কারে বাংলাদেশকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এমন আশ্বাস দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বৈঠকে ডক্টর ইউনুস বিগত সরকারের নিপীড়নের বিরুদ্ধে সাহসী ভূমিকা ও দেশ পুনর্গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে কোনো সরকার বা রাষ্ট্রপ্রধানের বৈঠকের তেমন নজির নেই। গত 3 দশকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় কেবল দেখা ও কথা হয়েছে। বাংলাদেশের হিস্ট্রিতে, ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইডলাইনে কথা বললেন। মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। মঙ্গলবার সেই বিরল বৈঠকটি হয়েছে নিউ ইয়র্কে। অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বুকে টেনে নেন। হাতে হাত রেখে বলেন, বাংলাদেশের সংস্কারের যে লক্ষ্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ঠিক করেছেন, তাকে বাস্তব রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবে হোয়াইট হাউস। জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, প্রফেসর ইউনুস লেড যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি, এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে আরো। প্রফেসর ইউনুস বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। জবাবে বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারেন, তাহলে যুক্তরাষ্ট্র সরকারেরও পূর্ণ সমর্থন করা উচিত। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালে এবং এরপরে বাংলাদেশের শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন। চিরাচরিত প্রথা ভেঙে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক প্রতীকী অর্থে খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত হলেও দুই নেতার বৈঠক এই বার্তাই দিচ্ছে যে হোয়াইট হাউস বাংলাদেশের বর্তমান প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। একই দিন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনায় যোগ দেন প্রধান উপদেষ্টা। এছাড়াও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে কুশল বিনিময় করেন ডক্টর ইউনুস। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে তার। জাস্টিন ট্রুডো বাংলাদেশের গভর্নমেন্টকে তার সাপোর্টের কথা বলেছেন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ। নতজানু পররাষ্ট্রনীতির কারণে পানির ন্যায্য হিস্যা আদায় সম্ভব হচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এ নিয়ে ভারত যা চেয়েছে তা বিনা প্রশ্নে মাথা পেতে নিয়েছে বাংলাদেশ। ফলে বরাবরই অভিন্ন নদ নদীর পানির হিস্যা থেকে বঞ্চিত হয়েছে দেশ। সংকট সমাধানে ভারতের সঙ্গে শিগগিরই বৈঠকের কথা জানিয়েছে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। নদীমাতৃক দেশে প্রায় 1008টি নদ নদী আছে। এর মধ্যে 57টি আন্তঃসীমান্ত, যার মধ্যে 54টি বাংলাদেশ ভারত এবং 3টি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অভিন্ন। উজানের দেশ ভারত অভিন্ন নদীগুলো তাদের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করে। অতিবৃষ্টি দেখা দিলেই তারা হঠাৎ সব গেট খুলে দেয়। শুষ্ক মৌসুমে নদীতে ভাটি অঞ্চলে পানি যখন থাকে না, তখনই তারা পানি আটকে রাখে।
এসব সমস্যা নিয়ে রাজধানীর গ্রিন রোডে পানি ভবনে বিভিন্ন পরিবেশবাদী ও নদী রক্ষাকারী সংগঠন বিশেষ সেমিনার আয়োজন করে। এতে আলোচকরা বলেন, নতজানু পররাষ্ট্রনীতি দিয়ে এ সমস্যার সমাধান হবে না। 53 বছরে আমরা দেখি যে আমাদের ওয়াটার রিলেটেড যত ক্রাইসিস আমরা লক্ষ্য করি, সেখানে আমরা একটি নতজানু ক্রাইসিস নীতির আমরা লক্ষ্য করেছি, এবং সেটার একটি বড় কারণ হচ্ছে এটাকে আমরা পলিটিক্যালি না দেখে শুধুমাত্র পানি ব্যবস্থাপনার জায়গা থেকে আমরা এটা লক্ষ্য করেছি। ডিপ্লোম্যাটিক্যালি পলিটিক্যালি হ্যান্ডেল করার একটি সুষম সময়, সুন্দর মুহূর্তে আমরা এখন অবস্থান করছি। আমরা এখনো জানি না ভারতের ইন্ডিয়ান রিভার লিঙ্কিং প্রজেক্ট নিয়ে তারা কোথায় আগাচ্ছে। যাদের জীবন জীবিকা সবকিছু নদীর উপরে নির্ভর করে, তাদেরকে নিয়ে অবশ্যই আমাদের ব্যাপক জনমত গঠন করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে ভারতের সঙ্গে শিগগিরই বৈঠক হবে। বন্যার পানি কখন বাংলাদেশে প্রবেশ করবে, কি মাত্রায় প্রবেশ করবে, বৃষ্টিপাতের মাত্রা কি, বাংলাদেশে কতটুকু প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে, এগুলো তথ্য নিতান্ত মানবিক কারণেই শেয়ার করা উচিত এবং সম্ভব। পানির হিস্যা নিয়ে জনমানুষের কথা শুনে নেগোসিয়েশনের পয়েন্ট ঠিক করে অবশ্যই ভারতের সাথে যে আলাপ আলোচনা করব আপনাদেরকে জানাবো। সেই আলোচনার সূত্রপাত আমরা খুব দেরি করে করব না, শীঘ্রই করতে চাই। অঞ্চল ভিত্তিক জনগণকে সম্পৃক্ত করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে বলেও জানান তিনি। পানির ক্ষেত্রে বিপর্যয়টা আমরা কমিয়ে আনতে পারবো। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশিদের কৃতদাসের মতো নির্যাতনের হুমকি দেয়া কোনো দেশকে বন্ধুপ্রতিম দেশের সম্মান দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের জেরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এ মন্তব্য করেন তিনি। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের পথ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান রিজভী। আমরা যে সময় ইলিশ মাছের কথা বলছেন, রপ্তানি করার কথা, যে রপ্তানি এটা হতেই পারে, কিন্তু যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে বাংলাদেশি এখানে পেলে তার পা বেঁধে উপরের দিকে ঝুলিয়ে রাখো, তখন আমি কেন বলবো না যে আমরা ইলিশ মাছ দেব না? ভারত যদি আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর তাদের নাগরিক মনে করে, তাহলে তো আমাদের আবেগ চরম আকারে ধারণ করবে। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে কারাগারে পাঠানো হয়েছে। ভোরে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে সিএমএম আদালতে 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত 4 আগস্ট নরসিংদীর মাধবদীতে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় নুরুল মজিদকে গ্রেপ্তার করা হয়। এদিকে বাড্ডা থানার হত্যা মামলায় শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক মন্ত্রিপরিষদ সদস্য আনিসুল হক, দীপুমণি ও জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আশ্বিনের বৃষ্টিতে ভিজল নগর, কমল গরম। কয়েকদিনের তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবনের স্বস্তি নামালো বৃষ্টি। এতে কিছুটা ভোগান্তি হলেও শরীর মন জোড়ানো শীতল আবহাওয়ার কাছে তা নস্যি বলে জানান কর্মজীবী ও শিক্ষার্থীরা। আবহাওয়া অফিস বলছে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বৃষ্টি অব্যাহত থাকবে। উষা ফেরদৌসের আরও একটি প্রতিবেদন। গত কয়েকদিন ধরে দেশের অন্তত 40টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছিল। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে 38.6 ডিগ্রি সেলসিয়াস। তবে এ তাপপ্রবাহে হ্রাস টেনে দেয় আশ্বিনের ঝুম বৃষ্টি। এতে স্বস্তি ফেরে জনমনে। অনুভূতিটা অবশ্যই ভালো লাগতেছে, কারণ এতদিনের যে তীব্র গরমের যে তীব্রতা ছিল, এই তীব্রতা আমাদেরকে রীতিমতো আসলে শ্বাসরুদ্ধ করে ফেলেছে। গরম যেভাবে পড়তেছে, বৃষ্টিতে একটু মোটামুটি ভালোই লাগতেছে। সবার জন্য তো আবার ভালো না, কেউ তো চাকরি করতে যায়, কলেজ আছে, স্কুল আছে, তো সেই ক্ষেত্রে আবার খারাপ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি হচ্ছে, যা কমপক্ষে আরো 24 ঘন্টা অব্যাহত থাকবে। বৃষ্টিপাত যেটা হচ্ছে, এটা কিন্তু গতকালকে আজকে সারাদিনে অব্যাহত থাকবে এই বৃষ্টিপাত, এবং আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাতটা থাকবে। তবে আগামীকালকের পরে বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে। গত 10 বছরে যে 36-37 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ছিল,
তবে এই বছর একটা ব্যতিক্রম, এটা সারা দেশে বিস্তার লাভ করছে গরমটা। গত কয়েক বছর ছিল এটা দেশের পশ্চিমাঞ্চলে, রাজশাহী, খুলনা বা রংপুর এই অঞ্চলগুলো যেতে। এবছর যেটা ব্যতিক্রম সেটা হচ্ছে সারা বছর এই গরমটা বিস্তার লাভ করছে। সারা দেশে দিনের তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানান খন্দকার হাফিজ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র স্থান মসজিদের ভেতর ভাঙচুর ও সংঘর্ষের ঘটনাকে ন্যাক্কারজনক বললেন মুসল্লিরা। তাদের মতে শুক্রবার বায়তুল মুকাররমে যা হয়েছে তা মুসলমানদের জন্য লজ্জার দৃষ্টান্ত। ইবাদতের ঘর কখনোই রাজনীতি কিংবা ক্ষমতা ভাগাভাগির কেন্দ্র হতে পারে না। ইমামরা বলেন, ধর্মীয় মূল্যবোধের চেয়ে ব্যক্তি আর গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দেয়া কোনোভাবেই কাম্য নয়। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। বাংলাদেশের মুসলমানদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে জাতীয় মসজিদ বায়তুল মুকাররম। অনেকে দূর দূরান্ত থেকে এসেও সেখানে নামাজ আদায় করেন। 20 সেপ্টেম্বর সেই জাতীয় মসজিদেই ঘটল অপ্রীতিকর ঘটনা। সাধারণত জুমার নামাজে ইমামতি করেন মসজিদের খতিব। বায়তুল মুকাররমের খতিব রুহুল আমিন প্রায় 2 মাস অনুপস্থিত থাকায় জুমার নামাজে ইমামতি করার দায়িত্ব দেয়া হয় আবু সালেহ পাটোয়ারিকে। তবে সেদিন খতিব রুহুল আমিনের নেতৃত্বে কিছু ব্যক্তি ও মাদ্রাসা শিক্ষার্থী মসজিদের ভিতরে প্রবেশ করেন। মিম্বরে অবস্থান নেয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। এরপরই সংঘর্ষ, জুতা ছোড়াছুড়ি আর ভাঙচুর। জাতীয় মসজিদের এই ঘটনা অনেকে স্বচক্ষে দেখেছেন। সংঘর্ষের ওই দৃশ্যের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুক্রবারের ঘটনাটা খুব মর্মান্তিক, এটা কোনো মুসলমানের জন্য কাম্য না। তো এটা একটা পাক পবিত্র জায়গা, আল্লাহর ঘর, কিন্তু এরকম করাটা ঠিক হয় নাই। একটা সম্মান মানহানি হয়েছে এগুলো মানুষের। অনেক মুসলিমরা অনেক দূরের থেকে আসে, ভবিষ্যতে এগুলো না আসতে পারে। আর এখানে রাজনৈতিক কারণে অতীতে বায়তুল মুকাররম প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি বহুবার হয়েছে। তবে মসজিদের ভিতরে এমন ঘটনা নজিরবিহীন। যাই কিছু হবে, রাজনীতি হবে, বাইরে হবে, কিন্তু ভিতরে রাজনীতি করা ঠিকও না। আর কোনো এই ধরনের ঘটনা আমরা আশাও করি না। আমরা ধর্মীয় ইবাদত করব এখানে সম্মিলিতভাবে। এখানে ঝগড়া বিবাদ, মারামারি, ফ্যাসাদ এগুলি আমরা আশা করি না। আর এটা মুসলমানের জন্য মনে করেন লজ্জাজনক বিষয়, যার কারণে এগুলো না করাই উত্তম। ইসলামী চিন্তাবিদরা মনে করেন, ইবাদতের স্থানে এমন বিশৃঙ্খলা ভালো বার্তা বহন করে না। মসজিদকে কোনোভাবেই যেন বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ তৈরি করতে না দেয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখা। মসজিদের সমস্ত ধরনের অপবিত্রতা দূর করে পবিত্র হয়ে আমাদেরকে আসতে হবে। মসজিদের ভিতরে আদব শৃঙ্খলার সাথে আমাদের থাকতে হবে। আল্লাহর ঘর মসজিদের পবিত্রতা রক্ষায় সবাইকে সর্বোচ্চ সংযম ধারণের পরামর্শ দেন এই ইমাম। আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকে, মসজিদের পবিত্রতা রক্ষা হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। 18 দফা দাবি মেনে নেয়ায় গাজীপুর, সাভার ও আশুলিয়ায় খুলেছে বেশিরভাগ শিল্প কারখানা। শ্রমিকরা কাজে ফেরায় কয়েকদিনের গুমোট ভাব কেটে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে বেশ কিছু কারখানা শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শিল্প পুলিশ জানায়, অভ্যন্তরীণ সমস্যার কারণে বন্ধ রয়েছে 14টি কারখানা। সাভার, আশুলিয়া ঘুরে আরও জানাচ্ছেন মেজবা রহমান। শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেয় খুলেছে তৈরি পোশাক শিল্প কারখানা। শান্তিপূর্ণভাবে সকাল থেকে দলে দলে কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকরা। সাভার, গাজীপুর, আশুলিয়ায় বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় চালু রয়েছে উৎপাদন কার্যক্রম। কারখানা এলাকার নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছাড়াও রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল। শ্রমিকরা জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছিলেন তারা। এখন দাবি মানায় খুশি। আশুলিয়া শিল্পাঞ্চলের পুলিশ সুপার সারোয়ার আলম জানান, অধিকাংশ কারখানা খুললেও অভ্যন্তরীণ সমস্যার কারণে 14টির মতো কারখানা বন্ধ রয়েছে। আজকে মাত্র 14টা ফ্যাক্টরি 13 রেখে বন্ধ ঘোষণা আছে। সেগুলি কিছু কিছু ফ্যাক্টরি নন আরএমজেসে, আবার এই ফ্যাক্টরিগুলোর মধ্যে আবার কিছু কিছু ফ্যাক্টরি আগের যেই সমস্যাগুলো বা তাদের যেই ইন্টারনাল প্রবলেমগুলো মিট আপ করতে না পারার কারণে এবং কিছু কিছু ফ্যাক্টরি বেতন দিতে না পারার কারণে 13 রেখে বন্ধ রেখেছে। এদিকে আশুলিয়ার এক কারখানা শ্রমিকদের অভিযোগ, আন্দোলনের কারণে তাদের কাজে যোগ দিতে দেয়া হয়নি। সব ফ্যাক্টরি আন্দোলন করছে, কেউ লোক বাইর করে নাই, শুধু আমাদের এখানে দাঁড় করে রাখছে। 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে, সেখানে আমাদের সাথে কেউ কথাও বলে নাই, কেউ আসেও নাই। এখন আমাদের কথা সরকার কি বলে দিছে, ডাক্তার ইউনূস কি বলে দিছে, যারা আন্দোলন করছে তা করে বাইর করে দিতে। শ্রম আইনেও নিয়ম নাই, কোনো ছাড়াই করার নিয়ম নাই।
আর বিজিএম বলেও না যে ছাড়াই করতে। 18 দাবি মেনে নেওয়া হয়েছে আর বলছে যে কোনো আমাদের নামে কোনো মামলা হবে না, কোনো ইয়াও হবে না, যাটাই হবে না। কিন্তু আমাদেরকে কেন যাটাই করলো? পুরো বিল্ডিং এ তো আমরা একা আন্দোলন করিনি। তবে এই বিষয়ে কিছু জানা নেই বলে জানান পুলিশ সুপার সারোয়ার আলম। শ্রমিকদের বিক্ষোভ এরকম কোনো কিছু আপনার কাছে? এরকম কোনো ইয়ে নেই। কিছু কিছু জায়গায় শ্রমিকরা এসেছে যে এসব ফ্যাক্টরি বন্ধ ছিল, এখনও যেগুলো খুলে নেয় তারা কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে এসে ফ্যাক্টরির সামনে জমায়েত হয়েছে। অর্থনৈতিক চাকা সচল রাখতে শতভাগ পোশাক কারখানা পুরোপুরি চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দেশে প্রথমবারের মতো জব অপরচুনিটির ক্ষেত্র জরিপ করবে MIST। মিরপুর সেনানিবাসে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানান MISTর কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজ। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। প্রযুক্তিতে উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST ও ওয়ালটন ডিজিটেকের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে এখন থেকে টেকনিক্যাল সেক্টরে একসাথে কাজ করার প্রত্যয়ে দেশীয় জনশক্তির সদ্ব্যবহারে দুই প্রতিষ্ঠান কাজ করবে। ওয়ালটন ডিজিটেকের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান SM রেজাউল করিম। দেশের সিভিল কনস্ট্রাকশন খাতের মান উন্নয়নে গবেষণার উপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশের আবাসন খাত বা কনস্ট্রাকশন খাত যে মাত্রায় এবং যে মানে আছে, আমার মনে হয় আপনাদের সেখানে হাত দেওয়া খুবই জরুরি। MISTর কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম বলেন, বিদেশি কোম্পানির ফাঁদ থেকে বের হয়ে আসতে নিজেদের আরও দক্ষ হতে হবে। বিদেশি কোম্পানিগুলো আস্তে আস্তে আমাদেরকে এমন একটা ট্র্যাপের মধ্যে ফেলে দেয়, আমাদের কোনো উপায় থাকে না তাদের ট্র্যাপড হওয়া। তাদের সফটওয়্যার ব্যবহার করি, তারপর আস্তে আস্তে ইনিশিয়ালি ফ্রি ব্যবহার করতে দেয়, এবং তারপর আপনারা দেখেছেন যে কীভাবে সোকল সাবস্ক্রিপশনের নামে কি করে আমাদের দেশ থেকে তারা টাকাগুলো নিয়ে যাচ্ছে। দক্ষ জাতি গড়ে তুলতে চাকরির সকল ক্ষেত্র নিয়ে জরিপ করা হবে বলে জানান তিনি। আমরা এমন একটা রিসার্চ করতে পারি যেখানে আমরা একটা সার্ভে করব সারা বাংলাদেশে, আই সেড দ্য এন্টায়ার নেশন। আনফরচুনেটলি এরকম সার্ভে আমরা এখনো কখনো করিনি, যেখানে আমরা আইডেন্টিফাই করব আমাদের কতগুলো জব অপরচুনিটি আছে, ওয়েদার গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর, কর্পোরেট সেক্টর। প্রচলিত শিক্ষা ব্যবস্থার অসঙ্গতি বের করতে সাবজেক্ট ম্যাপিং করলে খাতভিত্তিক দক্ষ জনশক্তি তৈরি সম্ভব বলেও মনে করেন মেজর জেনারেল নাসিম। ম্যাপিং করব, আমরা দেখব আমার কি শিক্ষা দরকার, আমার ইউনিভার্সিটি কি ওই গ্র্যাজুয়েট দিচ্ছে কিনা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRT-এর সেবা কার্যক্রম নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় সংস্থাটির আয়োজনে রাজধানীর উত্তরায় ঢাকা মেট্রো সার্কেল 3-এ এটি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে BRT-এর সেবা প্রাপ্তির নানা বিষয়ে ক্ষোভ ও অসন্তোষ জানান সেবাগ্রহীতারা। এছাড়া BRT অফিসের বিভিন্ন হয়রানির বিষয়গুলোও তুলে ধরেন তারা। অভিযোগগুলো বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব তা সমাধানের আশ্বাস দেন BRT-এর চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল। আমরা এখন আমাদের সবগুলি সেবা অত্যন্ত সুন্দরভাবে, স্মার্টভাবে, সহজে, হয়রানি মুক্তভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সব ধরনের পরিকল্পনা গ্রহণ করছি এবং আমরা এটার জন্য বদ্ধপরিকর। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। নতুন উচ্চতায় বাংলাদেশ আমেরিকা সম্পর্ক, ইউনুসকে বুকে জড়ালেন বাইডেন, রাষ্ট্র সংস্কারে সহায়তার আশ্বাস। নতজানু পররাষ্ট্রনীতির কারণে পানির ন্যায্য হিস্যা বঞ্চিত বাংলাদেশ, মত বিশেষজ্ঞদের। ভারতের সঙ্গে শিগগিরই বৈঠক, বললেন রিজওয়ানা। হাঁসফাঁস গরমে আশ্বিনের বৃষ্টিতে ভিজল রাজধানী, জনজীবনের স্বস্তি, কাল সন্ধ্যা পর্যন্ত বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস। এবং বাইতুল মোকাররম মসজিদের ভেতর সংঘর্ষ নেক্কারজনক, বলছেন মুসল্লিরা। ইবাদতের ঘরকে রাজনীতির বাইরে রাখার পরামর্শ বিজ্ঞজনদের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার পরবর্তী সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।